বন্ধুর বোনের বিয়ে খেতে গিয়ে যে এতটা রাত হয়ে যাবে বুঝতেই পারেনি অর্পণ। বন্ধুর বোনের বিয়ে বলে কথা, একেবারেই কাজ ফেলে আসা যায় না। বন্ধু নির্মলেন্দু অবশ্য বারবার বলেছিল, আরে বাবা, এত রাত হয়ে গেল, এখন কোথায় যাবি? তার চেয়ে বরং রাত্রিটা এখানে কাটিয়ে নে, কালকে সকালেই না হয় চলে যাস। হ্যাঁ, না না বাবা, কাল সকালে যেভাবেই হোক অফিসে যেতে হবে। বড়বাবু ছুটিতে আছেন, তাই সব দায়িত্ব এখন আমার ঘাড়ি এসে পড়েছে। তাই আমার এখন ছুটি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজকে দুপুরটা তাড়াতাড়ি অফিস শেষ করে কিভাবে যে এসেছি তা একমাত্র আমিই জানি। আরে চিন্তা করিস নে বন্ধু, অনেক মাঝি ভাইরা থাকে ওখানে, আমি দেখছি। আচ্ছা, এখন একদম দেরি করা যাবে না রে, আসি। বলেই অন্ধকার শীতের রাতে একা একাই বেরিয়ে পড়ল অর্পণ। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল অবশ্য, তবে সেটাকে বেশি পাত্তা না দিয়ে মনের আনন্দে গায়ের শালটাকে ভালো করে আগামাথা মুড়িয়ে সে শীষ দিতে দিতে চলল তালদিঘির দিকে। তালদিঘিটা পেরিয়ে ওপারে সামান্য হাঁটলেই তার গ্রাম। তবে তালদিঘি পেরিয়ে যেতে কম করেও ঘণ্টাখানেক সময় লাগবেই। এত রাতে কি সত্যি কোনো মাঝি ভাই বসে থাকবেন? ইস, ভুল করলাম তো এত রাতে একা একা এসে। চারপাশে ঘুরঘুরটি অন্ধকার। পাশের জলার দিকে ঝুঁকে থাকা বাঁশ গাছগুলোর দিক থেকে শেয়ালের কান ফাটানো শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না। চোখ সবা অন্ধকারে কিছুই ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে না। তার ওপর দিঘির ওপর ঠান্ডার সময় কুয়াশার আস্তরণ পড়ে আরও চারপাশটা ঝাপসা হয়ে আসে। হঠাৎ এক পাক দমকা বাতাস এসে ধাক্কা দিল অর্পণের নাকে। সাথে সাথে শরীরের ভিতরে একটা শীতল কাঁপুনি ধরল। পকেট থেকে গ্যাস লাইটারটা বের করতেই চারপাশটা হলুদ ঘোলাটে আলো আধারময় একটা পরিবেশ সৃষ্টি হলো। তাতেই যতদূর চোখ যায় তাতে একটাও নৌকা দেখতে পেল না সে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এ কেউ আছেন আপনারা? বলছি আমি একটু হবিবপুর যেতাম, এত রাতে একটু পৌঁছে দিলে বড় উপকার হতো। হঠাৎ অর্পণের ডান দিকের কান পাশ থেকে একটা ক্ষীণ ফ্যাসফ্যাসে গলার শব্দ শুনতে পায়। বাবু, আপনি সাইডে শান্ত, আমার নাও আপনারে নিয়ে যেতে পারে, কিন্তু সাবধান, এই জলের মধ্যে কিন্তু দেও আছে, ভয় পাবেননি তো? আচমকা পিছন থেকে কথাটা শুনে অর্পণের বুকের ভিতরটা ধরাস করে উঠল। গ্যাস লাইটারের আলোতে যতটা পারা যায় দেখার চেষ্টা করল লোকটিকে। একটা সাদা চাদর, আগা মাথা মোড়া, পরনে কালচে রঙের লুঙ্গি। তবে রোগাটে শুকনো চেহারা সেটা আন্দাজ করা যাচ্ছে। লোকটির বলা কথাগুলো শুনে শুধু অর্পণ কেন, অমন নির্জন রাতে একাকী যে কারো শুনলেই পিলে চমকে যাবে। এসব দেওটেও কিছু হয় না, রাতে একা পেয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর কিছুই নয়। না না, আমি ভয়টা পাবো না। আপনার নৌকা কোথায়? আমাকে তাহলে সাবধানে পৌঁছে দিন হবিবপুরে, তাহলেই হবে। বাবু, ভয় পেলে কিন্তু হইবনি। আসেন আসেন, আমার পেছন পেছন আসেন, আমার নৌকাটা সামনে বাঁধা আছে, আসেন। কিন্তু অগত্যা উপায় না দেখে অর্পণ বলল, গ্যাস লাইটারের আলোটা মাঝে মাঝে জ্বালিয়ে নিয়ে পিছন পিছন পথ চলল অর্পণ। সেই লোকটি আর তার মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত। লোকটি অন্ধকারের মধ্যেও কোনো রকম অসুবিধা ছাড়াই পথ চলছে। ওর যেন রাস্তা মুখস্থ হাতের তালুর মতো। দূর থেকেই আবঝা আলোতে অর্পণ দেখল নদীর তীরে একটা নৌকো দাঁড় করানো আছে। নৌকাটি একটু পুরনো, ভাঙাচোরা ধরনের। একটু ভয় পেলেও সেটাই উঠে বসল। একাধারে শীত পড়েছে জাঁকিয়ে, তার উপর আবার দিঘির ওপরে এই কামড় আরও বেশি। হাত দুটোকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিল সে। গ্যাস লাইটারটা জেলে নিয়েই সামনে ফেলতেই যা দেখতে পেল তাতে ওর মাথা ঘুরে যাওয়ার জোগান। অর্পণ দেখল যে লোকটি ওকে নৌকায় বসতে বলল তার পা বলতে কিছুই নেই। সেই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা।
সেই মাঝি যেন শূন্যে ভেসে রয়েছে, কিন্তু মুখ ফুটে একটা শব্দ বের হলো না অর্পণের। গলা যেন শুকিয়ে কাঠ। সেই লোকটি নৌকায় উঠে বসল, তবে তাতে নৌকায় কোনো রকম আলোড়ন হলো না, যেন বাতাস এসে বসল, এতটাই হালকা সে। অর্পণ দেখল নৌকা চলতে শুরু করেছে, আর তার চালক একজন অশরীরী। ছুটে পালাতে চাইলেও এখন পারছে না অর্পণ, কারণ নৌকা ততক্ষণে তীরের থেকে মাঝখানে প্রবেশ করেছে নদীর। দুই পাশে জল থই থই করছে, শুধু এক টানা নিস্তব্ধ রাতে জল কেটে যাওয়ার শব্দ আর তার নিজের বুকের ধুকফুক শব্দ ছাড়া আর কানে কিছুই আসছে না। অর্পণের একবার মনে হলো যেন জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ডাঙায় উঠে পালিয়ে যাক, কিন্তু জল বরফের চেয়েও বেশি ঠান্ডা। শরীরে লাগলে এই মাত্র মারা যেতে বেশিক্ষণ লাগবে না। জলের মধ্যে হাত চুবিয়ে অর্পণ বোঝার চেষ্টা করল জলের শীতলতা। সঙ্গে সঙ্গে সেই মাঝি ভাই সাবধানতার সুরে বলে উঠল, খবরদার বাবু, এ ভুল কাজটি করবেন নি। জলের মধ্যে দেওরা আছে, আর এই তাল দিঘিতে রাতের বেলায় দেহ জেগে ওঠে। ওরা জলের ভেতরে ঘূর্ণি তৈরি করে নৌকা ডুবিয়ে মারে মানুষকে। এই জলের মধ্যে হাত দিলি আপনার হাত কিন্তু ওরা টেনে নিয়ে জলের ভেতর চলে যাবে বাবু। তাই বলিও ওই কাজটি করবেন নি, আপনি বলেও কাজটি করবেন নি। কে 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 জল দেও? বাবু, জল দেওরা হলো সেই সমস্ত মানুষ যারা জলে ডুবে মারা যায়, কিংবা সেই সমস্ত মাঝিরা যারা নৌকা চালাতে গিয়ে অথবা মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা গেছে। তারা মারা যাওয়ার পরে জল দেহতে পরিণত হয়, কখনো জলের ভেতরে টেনে নিয়ে ডুবিয়ে মারে তারা, তাদের দল ভারী করতে। তাই আপনাকে মারতে পারলে তাদের লাভই হবে বাবু। কথাটা শুনে অর্পণের মনে হলো ওর সারা শরীরে যেন কেউ বরফকুচি ঢেলে দিয়েছে। ওই শীতের রাতও যেন নিজের শরীরের চেয়ে কম শীত বলে মনে হলো তার। কি বাবু, ভয় পেলেন নাকি? আমি থাকতে আপনার কোনো ভয় নেই বাবু, কিচ্ছুটি হবে না আপনার, কিচ্ছুটি না। ওই জল দিয়ে ওরা আপনার কোনো ক্ষতি করবে না। কেন কেন আপনাকে ভয় পায় না ওই জল দিয়ে ওরা? কথাটা শুনে লোকটি অদ্ভুতভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠল। আচ্ছা, আপনি শুনবেন বাবু, কেন ওই জল দিয়ে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না? তাহলে এই দেখুন। কথাটি বলেই নিজের গায়ের থেকে সেই সাদা রঙের শালটিকে এক টানে খুলে দেয় সেই লোকটি, আর সাথে সাথে নিজের চোখ সয়ে আসা আলোতে এবং গ্যাস লাইটারের এক ঝলক মৃদু হলদেটে আলোতে অর্পণ দেখে সেই লোকটির শরীরে মাংস বলে কিছুই নেই। সেখানে রয়েছে একটা পচা গলা দলা পাকানো শরীর। লোকটার পায়ের কাছটা সম্পূর্ণ ফাঁকা, সেখানে কোনো পায়ের অস্তিত্ব নেই, আর সেই শরীর দিয়ে খসে খসে পড়ছে চামড়া আর রক্ত। লোকটির মুখটি কি বিভৎস! চোখের মনির জায়গা দুটো সম্পূর্ণ সাদা, সেখানে মনির কোনো অস্তিত্ব নেই, আর মুখের চারপাশটা বিশ্রীভাবে আঁচড়ানো, কামড়ানো, ছেঁড়া। কোনো হিংস্র জন্তু যেন ছিঁড়ে খেয়ে নিলে যেমন দেখতে হয়, ঠিক সেই লোকটির মুখটিও সেই রকম ছিল। সেই রূপ দেখলে যে কারোর গা গুলিয়ে ওঠার জোগাড়। অর্পণের গা গুলোতে থাকলো, ওয়াক ওয়াক করে কয়েকবার বমিও তুলল। আর লোকটির বিভৎস হাসি তার সমস্ত কান মাথা ফালা ফালা করে দিচ্ছিল যন্ত্রণায়। কয়েক মুহূর্তের জন্য সে নিজেকে মৃত্যুর কোলে সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিল। মনে মনে অপেক্ষা করতে লাগলো মৃত্যুর। শক্ত করে ধরেন বাবু, শক্ত করে ধরেন। নদীর মধ্যে একমাত্র এই জায়গাতেই সবচেয়ে বেশি দেওরা বাস করে। ওরা ইচ্ছে করে নদীতে ঘূর্ণি সৃষ্টি করবে যাতে নৌকা ডুবে যায়। জানেন বাবু, অনেকদিন বাদে একটা লোক পেলাম যাকে নিজের সমস্ত গল্প শোনানো যাবে। আমি হলাম রতন মাঝি, এই নদীতে মাছ ধরতে আসতাম, কিন্তু সেদিন হঠাৎ করে মাঝ নদীতে এমন ঘূর্ণি উঠল যে তার তাল সামলাতে না পেরে
নৌকা শুদ্ধ উল্টে পড়লাম নদীর মাঝে। পরে বুঝেছিলাম ওটা দেহদের একটা ফাঁদ। পরের দিন সকালে অবশ্য শরীরটা ভেসে উঠেছিল জ্বরের ধারে, কিন্তু আমি সারা জীবনের জন্য রয়ে গেলাম এই তালদিঘিতে। রোজ রাতে নাও নিয়ে বের হই, আমি ঘুরে বেড়াই, কোনো মানুষকে পেয়ে তাকে সাহায্য করি, সুস্থভাবে তাকে ঘরে পাঠিয়ে দিই। বাবু, বাবু ভয় পাবেননি, ভয় পাবেননি বাবু। আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। এইখানে ওদের বার বারন্ত সবচেয়ে বেশি। আর ঠিক এখানেই আমি মরেছিলাম। সেই যে কত বছর হয়ে গেল। রতন মাঝির দিকে তাকাতেই বারবার ভয় গলা শুকিয়ে আসছিল অর্পণের। চোখ বন্ধ করে কেবল দুই হাত শক্ত করে চেপে ধরে বসেছিল নৌকায়। প্রতি মুহূর্তে মৃত্যুর কবল থেকে বেরিয়ে আসছে ও। একটা বার ভুল করে হাত ছিটকে গেলে সোজা নৌকা দিয়ে একেবারে তালদিঘির গভীরে চিরজীবনের মতো হারিয়ে যাবে তারা। হঠাৎ নিজের খুব কাছে একটা বোটকে মরা পচা গন্ধ পেয়ে সামনে তাকালো অর্পণ। অর্পণ দেখতে পেল তার নৌকার একটা দিক ধরে দাঁড়িয়ে রয়েছে কালো বিকট এক ছায়ামূর্তি, যার কোনো আকার নেই নির্দিষ্ট। শুধুমাত্র দুটো ভাটার মতো চোখ জল করে চেয়ে আছে তার দিকে। গলা দিয়ে কেবল অস্ফুট একটা চিৎকার বেরিয়ে এলো অর্পণের। নৌকাটাকে গায়ের সমস্ত জোর লাগিয়ে ফেলে দিতে চাইছে জলের মধ্যে সেই কালো ছায়ামূর্তি। অর্পণ দেখল শুধু একটি ছায়ামূর্তি নয়, জলের মধ্যে থেকে জল চোখে তাকিয়ে রয়েছে আরো বেশ কয়েকটি একই ধরনের মূর্তি। দুটো চোখ দুই হাত দিয়ে বন্ধ করে শুধুমাত্র নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলো অর্পণ। কিন্তু তখনই রতন মাঝি তার সুদক্ষ হাতে নৌকাটাকে এমন ভাবে একদিকে নিয়ে চলেছে, তা খুব পাকাপোক্ত কোনো নৌকা চালক ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। অর্পণ বুঝতে পারল ধীরে ধীরে জলের মধ্যে আবার সেই ঘূর্ণন কমেছে। সেই কালো কালো বিকট দর্শনা ছায়ামূর্তিগুলোর সংখ্যাও কমে আসছে ধীরে ধীরে। একটা সময় সব শান্ত হয়। রতন মাঝিও আবার আগের মতো দাঁড় বাইতে থাকে। বাবু, বাবু চোখ খুলে দেখেন, আমরা চলে এসেছি একেবারে হবিবপুরের কাছাকাছি। অর্পণ দুই হাত চোখের ওপর থেকে সরালো। সত্যি এখন একেবারে শান্ত ঠান্ডা তালদিঘি। দুপাশে ঘিরে রয়েছে রাশি রাশি তাল গাছ মাথা উঁচু করে। একটা সময় নৌকা ঘাটে এসে ভিড়ল। অর্পণের এখন আর কোনো ভয় করছে না। নৌকা থেকে নেমে মাঝিকে ধন্যবাদ জানাতে গেল সে, কিন্তু কোথায় সেই রতন মাঝি আর কোথায় সেই নৌকো? তার জায়গায় কেবল চওড়া একটা নদী মৃদুমন্দভাবে বয়ে চলেছে বাতাসের গতিপথে, আর একটা হাড় কাঁপানো শীতের বাতাস পাক খেয়ে বেড়াচ্ছে। একটা আলতো হাসি দিয়ে অর্পণ চিৎকার করে বলে উঠল, ধন্যবাদ মাঝি ভাই, এইরকম এত বড় একটা উপকার করার জন্য। তুমি এইভাবেই সবার উপকার করো সারা জীবন। তুমি যে জলের দেও নয়, তুমি যে সাক্ষাৎ জলের দেবতা।